হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বর্তমানে আমি ইলেকট্রনিক্স 2 এর অনেক ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট অর্থাৎ অসিলেটর টপিকটা নিয়ে আলোচনা করছি। পাশাপাশি আমি মাল্টি ভাইব্রেটর টপিকটা নিয়েও আলোচনা করছি। যাই হোক, আজকে আমাদের অসিলেটরের নতুন আরেকটি কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের ওয়াইন ব্রিজ অসিলেটর। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই ইলেকট্রনিক্স এর উপরে আমি স্পেশাল একটা প্লেলিস্ট বানিয়েছি, যেটাতে আমার আছে হচ্ছে আমার এই অসিলেটর, ফিডব্যাক, পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং আরেকটা হচ্ছে আমাদের মাল্টি ভাইব্রেটর। এই প্লেলিস্টে প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, ওয়াইন ব্রিজ অসিলেটর গত ক্লাসে আমরা দেখেছিলাম আরসি ফেজ শিফট অসিলেটর। আমরা মানে কিভাবে এটা ওয়ার্কিং কাজ করে অ্যাকচুয়ালি। তো আজকে আমরা শিখবো হচ্ছে ওয়াইন ব্রিজ। অনেকটা লাইক এটা অনেকটা কি বলা যায়, ওই যে হুইস্টন ব্রিজ ছিল না, অনেকটা ওই রকম, অনেকটা বলতে অনেকখানি পার্থক্য যদিও, হোয়াটএভার। আমরা এই কাজটা করব হচ্ছে আমাদের অপ অ্যাম্প দিয়ে, কারণ আমাদের এই অসিলেটর ফিডব্যাক সহ অন্যান্য যে টপিকগুলো এগুলো সব লাগবে হচ্ছে আমাদের অপ অ্যাম্প দিয়ে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ফেমাস। তো দেখুন আমাদের এই মাইনাস প্লাস, তো এখান দিয়ে আমরা যে কাজটা করব, আমাদের যে সার্কিট, সেই সার্কিটে আমি মাইনাস পার্টটাকে এখান থেকে আমি বের করে দিব। তো ফার্স্টে দেখুন সার্কিটটা আসলে আপনাদের মনে রাখা, আসলে মনে রাখার কিছুই নাই। জাস্ট আপনারা একবার ডিরাইভেশন দেখলে এমনিতেই পরবর্তীতে নিজে নিজে সার্কিটটা আপনি মানে ইজিলি আপনি করতে পারবেন। এটা আসলে কোনো ব্যাপারই না। জাস্ট আপনাকে ডিরাইভেশনটা বুঝতে হবে ভালো মতো। তো এখানে দেখুন R3 রেজিস্ট্যান্স এবং এখানে R4 রেজিস্ট্যান্স। তো হুইস্টন ব্রিজ আমরা জানি যে চার কোণ আকৃতির এরকম একটা কিছু হয়। আহ, তো এই যে বাদ বাকি দুই মাথা থাকলো, এটা R3, এটা R4, আর এই মাথাটাকে আমরা নর্মালি গ্রাউন্ড করে দেই এখানে। নর্মালি এই মাথাটাকে আমরা কি করে ফেলি, গ্রাউন্ড করে ফেলি। ঠিক আছে, গ্রাউন্ড করার ফলে পরে এইখানে যে দুইটা মাথা আছে এই দুইটাতে আমরা ইউজ করি হচ্ছে আমাদের আরসি সার্কিট। এর আগে আমরা আরসি ফেজ শিফট অসিলেটরটা দেখেছিলাম, আজকে আমরা দেখবো ওয়াইন ব্রিজ অসিলেটর। তো এখানেও আমাদের ইউজ হবে আমাদের আরসি সার্কিট। তো একটা টার্মিনালে আমাদের হবে হচ্ছে এই যে একটা 3 নাম্বার টার্মিনালে আমাদের হবে হচ্ছে আরসি, আর এবং সি সিরিজে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই দেখুন এটা হচ্ছে আমাদের R1 আমরা ধরে নিচ্ছি, আর এইটাকে আমি ধরে নিচ্ছি কত, C1। তাহলে আর থাকলে একটা টার্মিনাল, এই টার্মিনালটাতে যে ঘটনাটা ঘটবে, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স এই দুটো আসলে প্যারালালি কানেক্টেড থাকবে এই মাথাটায়। ঠিক আছে, তো একটু জটিল কনফিগারেশন। এই দুটা প্যারালাল হয়ে আমাদের এই মাথায় লাগবে। তো এটা হচ্ছে আমাদের R2 এবং এইটা হচ্ছে আমাদের C2। দেন আমাদের বাকি থাকলো কি, আমাদের প্লাস টার্মিনালটা। প্লাস টার্মিনালটা আমি যে কাজটা করব, এখান থেকে জাস্ট এটাকে টেনে এনে আমি এই মাথাটার সাথে লাগিয়ে দেবো। এই প্লাস টার্মিনালটাকে সিম্পলি আমরা এই মাথার সাথে লাগিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আমাদের এইখানে যে এই যে এই মাথাটা, এখান থেকে অ্যাকচুয়ালি যে কাজটা করব, আমাদের এখানে আমাদের ভি আউটপুট আছে, আমরা ভি আউটপুটে দিয়ে দেবো এই মাথাকে। তাইলে আমাদের মোটামুটি আমাদের সার্কিট কমপ্লিট, ওয়াইন ব্রিজ অসিলেটরের সার্কিটটা কমপ্লিট। এখন আমাদেরকে এটা দেখে দেখে আমাদের আস্তে আস্তে অ্যানালাইসিস করতে হবে। তো অ্যানালাইসিস করার জন্য এটা হচ্ছে ইনিশিয়াল সার্কিট, এখান থেকে সার্কিটটাকে একটু মডিফাই করে আমরা অ্যানালাইসিস করব। কিভাবে করব দেখুন, আমরা যে টাইপের প্যাটার্ন সম্পর্কে নর্মালি অভ্যস্ত, এটা দেখতে আমার অনেক জটিল একটা প্যাটার্ন মনে হচ্ছে। তো আমরা নর্মালি যে জিনিসটার সাথে অভ্যস্ত, দেখুন আমি সেই প্যাটার্নে এই জিনিসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ এটা মাইনাস প্লাস, দেন আমি এই যে প্লাস টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি কার সাথে কানেক্টেড, এদিক থেকে এই যে এই মাথার সাথে কানেক্টেড। ঠিক আছে, তো আমি এই প্লাস টার্মিনালটাকে এই দিকে আমি বের করে দিলাম। দেন আমি দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে একটা চলে গেছে এই প্রান্তে এবং এই প্রান্তটা আমার গ্রাউন্ড হয়ে গেছে। তো আমি সেইভাবে আমি এই সাইড দিয়ে এই যে প্লাসের এই মাথা, এই যে জাংশন পয়েন্ট, এখান থেকে আমি কি হয়েছে, R2 এবং C2 পরস্পর প্যারালালি কানেক্টেড। তো আমি R2 এবং C2 কে এভাবে প্যারালালি কানেক্ট করে আমি কি করে দিব, আমি সিম্পলি এটাকে গ্রাউন্ড করে দিব। তাহলে আমার এই সাইডটা কিছুটা সিম্পলিফাই হলো। তাহলে এটা মার্কিং করে দিব সাথে সাথেই। তাহলে এটা R2 এবং এটা C2। দেন আমাদের কি থাকলো, আমাদের এই যে জাংশন পয়েন্ট, এই জাংশন পয়েন্ট থেকে এই জাংশন পয়েন্টটা হচ্ছে এইটা, আহ এইটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি R1 এবং C1 চলে গেছে। কোথায় চলে গেছে, আহ R1 এবং C1 সরাসরি চলে গেছে আমাদের
এই যে R1 এবং C1 এর এই প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়ে চলে গেছে। ঠিক আছে, এই প্রান্তটা চলে গেছে। আচ্ছা, সরি, হ্যাঁ ওই প্রান্তই তো বের করে আনলাম। আচ্ছা, যাই হোক, এই জাংশন পয়েন্ট থেকে আমি R1 এবং C1 কে জাস্ট বের করে দেবো, আর কিছুই না। তাহলে দেখুন এই R1 এবং C1 কে আমি এদিক দিয়ে সিম্পলি আমি বের করে দিচ্ছি। এই যে C1, এই R1, এটা বের করে ফেললাম, কিছুটা সিম্পলিফাই হলো। এখন এই যে R1 এর অপর মাথা, এই যে R1 এর অপর মাথা, এটা আমরা দেখতে পাচ্ছি চলে গেছে আমাদের ভি আউটপুটে। তাইলে এই যে ভি আউটপুট, এটার সাথে সিম্পলি আমি লাগিয়ে দিই। ঠিক আছে, তাহলে কিছুটা আমার সিম্পলিফাই হলো। এবার আমার এই সাইডটা হয়ে গেছে, এই দুই মাথা হয়ে গেছে। এবার R3 এবং R4 কে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস থেকে একটা টার্মিনাল বের হয়ে R4 হয়ে গ্রাউন্ড হয়ে গেছে। তাহলে এই মাইনাস থেকে একটা টার্মিনাল বের করে R4 হয়ে একটা গ্রাউন্ড করে দেই। এখান থেকে আমি গ্রাউন্ড করে দিলাম। আর অন্য মাথা কি হয়েছে, R4 হয়ে গ্রাউন্ড করেছে, এবং এই জাংশন পয়েন্ট থেকে, এই যে জাংশন পয়েন্ট, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি R3 হয়ে সেটা চলে গেছে ভি আউটে। ঠিক আছে, তো এই এইখান থেকে আমাদের R3 একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা চলে আসবে সিম্পলি আমাদের ভি আউটপুটে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের মডিফাইড সার্কিটটা, এবং এখন সার্কিটটা অনেকটাই ইজি হয়ে গেছে। তো আমাদের তো এখন ইনপুট ভোল্টেজ লাগবে। তো এই প্রান্তটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডেড, বাট আমাদের ইনপুট ভোল্টেজ আপাতত জানা নাই। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ আমাদের উপস্থিত, যে ভোল্টেজটাকে আমি বলতে পারি ভি আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, তো এখানকার যে ভোল্টেজটা, এই ভি আউটপুট ভোল্টেজ, তাইলে এদিক দিয়ে আমার ভাগ হবে ভোল্টেজ। তো ভাগ হয়ে এখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমি মনে করি ভিএফ। নর্মালি এটাকে মনে করলাম ভিএফ, এফ তে ফিডব্যাক ভোল্টেজ মনে করতেছি, মানে ভি আউটপুট থেকে আমি ফিডব্যাক ভোল্টেজটা ইন করাচ্ছি। দেন এই ফিডব্যাক ভোল্টেজকে রেফারেন্স করে আমি এইটার আবার আউটপুটটা আমি নেব। ঠিক আছে, তো এখন যদি আমি ভিএফ কে অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে, ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝতে হবে, আমি যদি এখন এদিক দিয়ে কারেন্টকে পাস করাই, মনে করুন আমি এদিক দিয়ে একটা কারেন্ট আমি পাস করাচ্ছি, তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে এই পাথে এসে আমার দুইটা রাস্তা পাইলো। আর একটা এদিকে, আরেকটা হচ্ছে এই দিকে। বাট এদিক দিয়ে কি, আপনারা তো অপ অ্যাম্পের বেসিকটা তো জানেন, এদিক দিয়ে কি কোনো কারেন্ট ঢুকতে পারবে? এদিক দিয়ে কিন্তু কোনো কারেন্ট ঢুকতে পারবে না। কেন? কারণ এই মাইনাস এবং প্লাসের মধ্যে কারেন্ট চলাচলের কোনো পথ নাই। তো আমাদের আলটিমেটলি এইটুকু পার্ট আসলে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমার এই কারেন্টটা এদিক দিয়ে এসে আলটিমেটলি এই পাথ দিয়ে আমার গ্রাউন্ডে চলে যাবে। তার মানে আমি বলতে পারি R1C1 এবং R2C2 কম্বাইন্ড ইম্পিডেন্সটা একসাথে সিরিজে কানেক্টেড। আর সিরিজে কানেক্ট হলে আমরা জানি ভিএফ ভোল্টেজ ভি আউটপুট থেকে পেতে হইলে আমাদের কি করতে হবে, ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করতে হবে। সো আমি ভিএফ ভোল্টেজটা দেখুন আমি পাচ্ছি, ভিএফ ভোল্টেজটা সিম্পলি আমি পাচ্ছি R2 এবং C2 এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, যেটাকে আমি মনে করতেছি Z2। R2 এবং C2 এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, যেটাকে আমি মনে করতেছি Z2 ডিভাইডেড বাই Z2 প্লাস ভোল্টেজ ডিভাইড রুল, সিম্পলি Z2 প্লাস R1 এবং C1 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটাকে আমি ধরতেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অ্যাকচুয়ালি Z1, ইনটু এটা ভাগ হয়েছে কই থেকে, ভাগ হয়েছে আমাদের ভি আউটপুট থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে কিছুটা সিম্পলিফাই করলাম। এখন আমি Z2 টা একটু বের করে ফেলার চেষ্টা করব। তো Z2 তে আমরা কি দেখতে পাচ্ছি, এখানকার R2 এবং এটাকে ইম্পিডেন্স ফর্মে রিঅ্যাকটেন্স ফর্মে নিলে আমাদের আসে 1/j⍵C2। এগুলো তো আমরা জানি 1/j⍵C2। তাহলে R2 এবং 1/j⍵C2 পরস্পর প্যারালালি কানেক্টেড। আর প্যারালাল ইম্পিডেন্সের ফর্মুলা কি জানি আমরা, এই যে এই দুইটা ভ্যালু আমার কি হবে, মাল্টিপ্লাই হবে উপরে, R2 ইন্টু 1/j⍵C2 উপরে মাল্টিপ্লাই হবে, আর নিচে কি হবে, নিচে হবে এই দুইটার যোগফল, R2 প্লাস 1/j⍵C2। সিম্পল। দেন এটাকে আরেকটু সিম্পলিফাই করে একটু ছোট বানাবো। তাহলে দেখুন এটাকে যদি আমি সাইজ করি, এই কোয়েশনটাকে যদি আমি মেডিসিন দেই, তাহলে আমার কি হচ্ছে, j⍵C2 নিচে, এটা j⍵C2 কাটা চলে যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে শুধু R2, উপরে শুধু থাকতেছে R2, আর নিচে থাকতেছে আমাদের দেখুন 1 প্লাস j⍵R2C2। ঠিক আছে, আমি একটু সরাসরি মাথায় ক্যালকুলেশন করে করলাম, কারণ এটা অনেক বড় ডিরাইভেশন। দেখুন ঠান্ডা মাথায় এখন আমি ক্যালকুলেশন করব। তাইলে এখন এখান থেকে আমরা এইখানে জিনিসটাকে মডিফাই করব। তাহলে Z2 এর জায়গাটায় আমি বসিয়ে দেবো এই বড়টা, R2 ডিভাইডেড বাই 1 প্লাস j⍵,
R2C2 1 plus j omega R2C2 into V output তো আছেই, whatever V output এর মতোই লিখলাম আপাতত। আর নিচে কত, R2 divided by 1 plus j omega C2 1 by j omega R2C2, সরি, এইটুকু নিলাম, প্লাস Z1। Z1 তো মুখে মুখে আলাদা নেওয়ার দরকার নাই আমার, এই দুইটা সিরিজে কানেক্টেড, মানে R1 প্লাস 1 by j omega C1। এখন এটাকে লসাগু করে আমার সিম্পলিফাই করতে হবে, কাটাকাটি করতে হবে, তাইলে একটু মাথায় ক্যালকুলেশন করব। তাইলে আমাদের দেখুন এইটা অ্যাকচুয়ালি আমার আসতেছে R2 j omega C1 ডিভাইডেড বাই R2 j omega C1, এটা উপরে উঠে R2 j omega C1। হ্যাঁ, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমাদের বিশাল বড় একটা রাশি হতেই হবে, করার কিছু নাই। R2 j omega C1 লসাগু করব নিচে, প্লাস R1 into j omega C1 R1 into j omega C1 into 1 plus, এটা মাথায় ক্যালকুলেশন করা সম্ভব না, ভুল করে ফেলবো, দেখুন j omega R2C2 প্লাস আমাদের 1 into এই পুরোটা, দ্যাট মিনস 1 plus j omega R2C2। জাস্ট লসাগু করে এদিক সেদিক করলাম, তাও অনেক বড় রাশি হলো, অনেক বড় ক্যালকুলেশন হয়ে গেল, করার কিছু নাই। আমরা মাথায় ক্যালকুলেশন করছি, তারপরও বেশ বড়। তো এখন দেখুন আমাদের বিশাল একটা ইকুয়েশন হইলো, হোয়াট এভার। আমি নিচেরটাকে একটু জাস্ট সাইজ সাইজ করে নিব। তাহলে আমি দেখুন অনুরূপ একটা স্লাইড আমি নিচ্ছি। আহ, এই স্লাইডটা এরকমই থাক, এই স্লাইড থেকে আমি পুরোটা তো মুছা যাচ্ছে না। আচ্ছা, দেখুন এখান থেকে আমি ক্যালকুলেশন করি, ভিএফ ইজ ইকুয়াল টু, আমার যে ইকুয়েশনটা, এই লাস্টে যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটা আমি এখানে লিখবো। দেখুন, তো তার জন্য দেখুন আমাদের যে ইকুয়েশনটা দাঁড়াবে, ভিএফ ইজ ইকুয়াল টু, আমাদের দাঁড়াচ্ছে R2, উপরে থাকতেছে আমাদের R2 j omega C1, R2 j omega C1 divided by R2 j omega C1 plus R1 j omega R1, জাস্ট ওই ইকুয়েশন থেকে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করতেছি, আর কিছুই না। j omega C1, আচ্ছা ওইটা মনে হয় দেখাইলেই সব থেকে বেটার হইতো। এখান থেকে আমি বলার চেষ্টা করি, দেখুন যেহেতু এই লাইনটাই আমাদের মেইন লাইন, ভিএফ ইজ ইকুয়াল টু, ঠান্ডা মাথায় আস্তে আস্তে এটা দেখে দেখে আমরা ইয়ে করি, জে ওমেগা R2C1 উপরে, জে ওমেগা R2C1 ডিভাইডেড বাই, নিচে কত, নিচে হচ্ছে জে ওমেগা R2C1
দেন হচ্ছে আমাদের এইটা গুণন জে ওমেগা আর টু সি ওয়ান, দেন হচ্ছে এটার সাথে ওয়ান গুণন, তাহলে জে ওমেগা আর ওয়ান সি ওয়ান, জে ওমেগা আর ওয়ান সি ওয়ান, দেন হচ্ছে আমাদের জে ওমেগা আর ওয়ান সি ওয়ান প্লাস এটার সাথে দেখুন এটা গুণ করলে জে স্কোয়ার মানে মাইনাস ওয়ান, দ্যাট মিনস মাইনাস এটাকে তাহলে কত আসছে, জে স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়ান ওমেগা, ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু, ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু। দেন আর কি কি টার্ম আছে, দেন আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ান আছে, প্লাস ওয়ান প্লাস জে ওমেগা আর টু সি টু। এখন হচ্ছে আমাদের মেইন ডিসিশনের জায়গাতে আমরা চলে আসছি। ঠিক আছে, আমি ভিএফ এবং ভি আউটপুট এইটার অ্যানালাইসিস করতেছি, এর মধ্যে একটা রিলেশন আমরা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, এবং আমরা এখানে যে অসিলেশনটা আমরা করব, এখানে কিন্তু আমি গত ক্লাসে আপনারা দেখেছেন আরসি ফেজ শিফট অসিলেশনে আপনারা যে জিনিসটা খেয়াল করেছেন সেটা হচ্ছে আমাদের কোনো রকম ইমাজিনারি পার্ট আমরা রাখবো না, কারণ এটা আমাদেরকে ফেজ শিফট করাইতে বাধ্য করে। ঠিক আছে, যদি আপনি ইমাজিনারি পার্টকে আউট করতে পারেন তাহলে তো আপনার ফেজ শিফটের কোনো অপশন নাই। তো আমি এখানে যে কাজটা করব, আমাদের কোনো ফেজ শিফটই আমি রাখবো না, অর্থাৎ আমার ইমাজিনারি পার্টকে আউট করার চেষ্টা করবো। বাট আমি এখানে দেখতে পাচ্ছি লবে অর্থাৎ উপরের রাশিতে আমার একটা জে আছে, তাইলে আমি যদি নিচের রাশিতে একটা জে রাখতে পারি, নিচের রাশিতে যদি আমি একটা জে রাখতে পারি তাহলে জে জে কাটাকাটি গিয়ে ওভারঅল রেজাল্টটা আমার কি আসে, রিয়াল ভ্যালু আসে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সবগুলো রাশিতে জে রাখতে হলে আমাদের দেখতে হবে জে ওয়ালা টার্ম কোনটা কোনটা। তো এটা জে ওয়ালা টার্ম, এটাও জে ওয়ালা টার্ম, এটাও জে ওয়ালা টার্ম, তাহলে এই তিনটার মধ্যে থেকে যে কমন নিয়ে আমি কিন্তু রাখতে পারি। আর এই যে এই দুইটা টার্ম, এই দুইটা হচ্ছে রিয়াল টার্ম নিচের হরের। আহ, তো আমি যদি কোনোভাবে যদি এই যে এই দুইটা রিয়াল পার্টের ভ্যালু, মানে এখানকার রিয়াল পার্ট, হরের রিয়াল পার্ট, এইটাকে যদি আমি জিরো বানিয়ে ফেলতে পারি তাহলে ঘটনাটা কি ঘটে দেখুন তো। আমি মনে করুন যে এটাকে আমি জিরো মনে করলাম, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু। আমি এখন কি করলাম, এই পার্টটাকে আমি জিরো মনে করলাম। যদি জিরো মনে করতে পারি তাহলে আমার অ্যাডভান্টেজটা কি দাঁড়াচ্ছে দেখুন, আমি এইটাকে জিরো ধরছি মানে হরের এই দুইটা ভ্যালু জিরো, তাহলে এই যে এই তিনটা টার্ম, এই তিনটার মধ্যে আমার জেটা কমন যাচ্ছে, দেন আমাদের জে এবং জে কাটাকাটি গিয়ে পুরো জিনিসটা ভিএফ আর ভিওর মধ্যে রিলেশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি রিয়াল পার্ট থাকতেছে, অর্থাৎ ফেজ শিফটের কোনো রকম কোনো চান্সই নেই, যেটা আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি। তো আমাদের এইটা হচ্ছে আমার এই ওয়াইন ব্রিজ অসিলেশনের মেইন কন্ডিশন, মেইন ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটা হিসেবে আপনি মাথায় রাখতে পারেন, অথবা আপনি ওমেগা স্কোয়ার মানে ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে, ওমেগা যদি হিসাব করি ওয়ান বাই রুট ওভার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু, এটাও আপনি মাথায় রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। তো এইটুকু আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, একদম সিম্পল আপাতত। তো এখন আমার আরেকটু মডিফাই করতে হবে, যে রকমটা আমরা আরসি ফেজ শিফট অসিলেশনে দেখেছিলাম, সেম এই ওয়াইন ব্রিজ অসিলেটর সার্কিটেও এই সেম জিনিসটা আমরা দেখব। তো তার জন্য দেখুন তো, আমি পার্টটা মুছতে পারবো না তাই না। আচ্ছা, এদিক দিয়েই চেষ্টা করি। তো তার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এখন ফার্দার মডিফিকেশনের জন্য আমরা ওমেগা স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, অর্থাৎ এই যে রিয়াল পার্টটা শূন্য, এটা ধরে এখন দেখবো ভিএফ আর এই ভি আউটপুটের সম্পর্কটা কি আসে। তো এটা যদি আমি ধরি এই ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু, এই বড় রাশিটাকে জিরো ধরে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা মার্ক করে রেখেছি। আর এটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমার কি আসতেছে দেখুন, উপরে জে ওমেগা আর টু সি টু আর টু সি ওয়ান, জে ওমেগা আর টু সি ওয়ান, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম আমাদের যেটা উদ্দেশ্য ছিল। আর নিচ থেকে একইভাবে জে ওমেগাটা কমন নিয়ে নেব, যে রাশিগুলো থাকতেছে, কেননা এই যে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু এটা সমান জিরো ধরছি, তাহলে বাদ বাকি যে তিনটা টার্ম, এই দুইটার মধ্যে তিনটার মধ্যে জে ওমেগা কমন নিলে আমাদের থাকতেছে আর টু আর ওয়ান, সরি আর টু সি ওয়ান
তারপরে কত R2C1 এর পর আমার থাকতেছে R2C1 এর পর R1C1। একটু এদিক সেদিক হলে কিন্তু ভুল হয়ে যাবে, খুব ঠান্ডা মাথায় এই ক্যালকুলেশন গুলো করবেন আপনারা, আই হোপ। তাহলে R1C1 প্লাস R2C2 প্লাস R2C2 ইজ ইকুয়াল টু আমাদের কত, বি আউট। বি আউট। তাইলে আমি কি এই পার্টটুকু কিন্তু এই নিচের এই যে নিচের ঝামেলাযুক্ত পার্টটুকু কিন্তু মানে প্লাস যে ইনপুট ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু পাইতে সক্ষম হয়ে গেছি। এখন জাস্ট এই সার্কিটটা মনে করুন এইটুকু ব্রাঞ্চ নাই, এই যে R1C1 R2C2 এইটুকু ব্রাঞ্চ মনে করুন যে নাই। এইটুকু ব্রাঞ্চ যদি না থাকে তাহলে আমরা কি বলতে পারি, এটা প্লাস দিয়ে ভোল্টেজ, একটা ভোল্টেজ আমার আছে, আর মাইনাস দিয়ে আমি দেখতে পাচ্ছি এগুলো কনফিগারেশন। তো এটা কিন্তু আপনারা শিখেছেন অপ অ্যাম্পের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারি। অর্থাৎ ভি আউটপুট ইজ ইকুয়াল টু 1 প্লাস R3/R4 ইন্টু ভিএফ। এটা কিন্তু আপনারা সবাই জানেন। অর্থাৎ আমি এবার নতুন পেজে দেখুন নিচ্ছি, আর এই ফর্মুলাটা আমি ওই পেজে নিয়ে নিচ্ছি, আর সার্কিটটাও আমি আরেকবার আঁকিয়ে ফেলতেছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু এখানে আর ফার্দার আঁকানো পসিবল হচ্ছে না। তো এই সার্কিটটা লাইক এখন এরকম। আমি কি বললাম লাস্ট লাইনে, যে আমি এই বাদ বাকি এই ফার্দার যে ওয়াইন ব্রিজ অসিলেটরের বাদ বাকি পার্ট ছিল সেইটুকু ব্রাঞ্চকে আমি আর নিলাম না, কারণ ওইটা ক্যালকুলেশন হয়ে গেছে, আমি ওই ভোল্টেজটা ফিডব্যাক ভোল্টেজটা আমি পাইতে সক্ষম হয়েছি। ঠিক আছে, তো এইটাকে আমি ভিএফ দ্বারা প্রকাশ করলাম আপাতত। আর এদিক দিয়ে আমার কত ছিল, এদিক দিয়ে যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ছিল কত, এটা ছিল সম্ভবত R4। তারপর আমি চেক করে নিচ্ছি, আমি জাস্ট এখন বসাচ্ছি, এটা সম্ভবত ছিল R4। আর এদিক দিয়ে যেটা যাচ্ছে ফিডব্যাক ভি আউটপুটে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের R3। এটা হচ্ছে আমাদের ভি আউট। তাহলে এখান থেকে আমি এখন যদি আবার অ্যানালাইসিস করি তাহলে একদম ক্লিয়ারলি এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। অর্থাৎ ভি আউটপুট ইজ ইকুয়াল টু 1 প্লাস R3/R4 1 প্লাস R3/R4 ইন্টু ভিএফ ইন্টু ভিএফ। দেন আমরা কি ভিএফ এর ইকুয়েশনটা পাইছি না, একটু আগে কিন্তু আমি ভিএফ এর ইকুয়েশনটা আগের পেজে বের করলাম, সে বড় ইকুয়েশনটা। এখন ওই ইকুয়েশনটা এখানে বসাবো। ভিএফ এর ওই ইকুয়েশনটা আমাদের ছিল হচ্ছে, ভিএফ এর ইকুয়েশনটা আমাদের ছিল R2C1 ডিভাইডেড বাই R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 প্লাস R2C2 ইন্টু ভি আউট। এটা যে আগের পেজে করছি নাকি, আমার একবার শিওর হওয়া দরকার, তাই না? ওকে, লেট মি চেক। এখানে কত পাইছি, ভিএফ ইজ ইকুয়াল টু, ও যে ওমেগাটা কাটি নাই পরে আর দেখুন যে ওমেগাটা কেটে দিতে হবে অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে, এখানে কেটে দিলে দেখুন যে ইকুয়েশনটা মাত্র লিখলাম, R2C1 ডিভাইডেড বাই R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 ইন্টু ভি আউট, যেটা আমি মাত্র লিখেছি। এই যে দেখুন সেম R2C1 ডিভাইডেড বাই R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 ইন্টু ভি আউট। তাইলে এখন আমি যে কাজটা করব, এখানে জাস্ট এই ইকুয়েশনটা বসিয়ে দেব। অর্থাৎ ভি আউট, এই ভি আউট ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কত, 1 প্লাস R3 ডিভাইডেড বাই R4, আর ভিএফ এর ভ্যালু মাত্র যেটা পাইলাম এটা জাস্ট বসিয়ে দেব। R2C1 ডিভাইডেড বাই R2C1
প্লাস R1C1 প্লাস R2C2। আমাদের যা যা জিনিস দরকার ছিল সবকিছু আমি বসিয়ে আমার এখন এই অসিলেশনের ফর্মুলা আমরা বের করবো। জাস্ট আমাদের ভি আউট কাটা, তাহলে এই পুরোটুকু বাম সাইডে এই সাইডে পাঠিয়ে দিন, বা এটাকে ওই সাইডে পাঠিয়ে দিন, যেটা আপনার খুশি। তো আমি মনে করলাম এটাকে ওই সাইডে পাঠাই, তাহলে আমার একটু অ্যাডভান্টেজ বেশি যদিও। অর্থাৎ 1+R3/R4 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, দেখুন এটাকে সাইড ট্রান্সফার করলে আমার দাঁড়ায় হরটা লবের জায়গায়, লবটা হরের জায়গায়। R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 ডিভাইডেড বাই R2C1। তাহলে এখন আমি এই ডান সাইডেরটা আলাদা আলাদাভাবে ভাগ করে দিব সবগুলা। 1 প্লাস এটা R3/R4 আলাদা আলাদাভাবে ভাগ করলে দেখুন R2C1/R2C1 মানে হচ্ছে 1 প্লাস এটা 1 অ্যাকচুয়ালি, প্লাস এটা ভাগ এটা, তাহলে C1 কাটা চলে যাচ্ছে R1/R2। R2 কাটা চলে যাচ্ছে, তাহলে C2/C1। দেখেন কতটা জটিল একটা ইকুয়েশন আসতেছে। জটিল না আসলে, একবার ডিরাইভেশন করার পরে আপনি ইজিলি এই জিনিসগুলো বের করতে পারবেন। তাইলে আপনার ওয়াইন ব্রিজ অসিলেশন, এইটার যে ওয়াইন ব্রিজ অসিলেটরের অসিলেশনের যে কন্ডিশন, ফাইনাল কন্ডিশন, সেই কন্ডিশনটা কিন্তু সকল ধরনের শর্ত অ্যাপ্লাই করে আমি ফাইনালি এটা আনতে সক্ষম হলাম। R1R2 প্লাস C2/C1 অসিলেশন হইতে হইলে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই কন্ডিশন মেনে ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে, যেগুলো আমরা ডিজাইনের সময় অ্যাকচুয়ালি দেখবো। এই ওয়াইন ব্রিজ সার্কিটও আমরা ডিজাইন করব। তো আজকে জাস্ট আপনি এটার মেইন শর্ত হচ্ছে এটা, এবং এর আগে কিন্তু আরো আরেকটা দেখাইলাম, ওই যে ফ্রিকোয়েন্সি কন্ডিশনটাও দেখাইলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 1/√R1R2 C1C2। ঠিক আছে। তো বইতে আরেকটা জিনিস আপনারা দেখবেন যে R1R2 R3 R4 এগুলো সবগুলোর ভ্যালু আমার R ধরা আছে মোস্ট প্রবাবলি, আর C1 C2 এগুলোর ভ্যালু C ধরে ক্যালকুলেশন করা আছে। তো সেগুলো জাস্ট এই ইকুয়েশন গুলোতে বসিয়ে দিলেই আপনারা কিন্তু সেই কন্ডিশনটা পেয়ে যাবেন। তো এটা খুবই সিম্পল জিনিস, আই হোপ আপনারা পারবেন। মেইন ছিল আমাদের এই R1R2 C1 C2 অর্থাৎ আননোন বেশি অবস্থায় আমার ক্যালকুলেশনটা করা, যেটা কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিলাম। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।